শহর থেকে প্রায় শখানেক কিলোমিটার দূরে আমাদের গ্রাম, নাম তার রতনপুর। গ্রামের একপাশে দিগন্তজোড়া মাঠ আর অন্য পাশে বয়ে গেছে শীর্ণকায় এক নদী। কিন্তু গ্রামের পশ্চিম দিকে যে জায়গাটা রয়েছে তার নাম শুনলেই ৮ থেকে ৮০ সবার বুকের ভেতরটা একবার হলেও কেঁপে ওঠে। মাদাডাঙ্গা। আর সেই মাদাডাঙ্গার বুক চিরে দাঁড়িয়ে আছে অভিশপ্ত এক বাঁশঝাড়। ছোটবেলায় ঠাকুমার মুখে শুনতাম ওই বাঁশঝাড়ে নাকি দিনের বেলাতেও সূর্যের আলো ঢোকে না। শ্যাওলা ধরা, স্যাঁতস্যাঁতে মাটি আর হাজার হাজার বাঁশের কঞ্চির জটলা, যেন এক জীবন্ত গোলকধাঁধা। ঠাকুমা বলতেন, সন্ধে নামার আগে ওদিক থেকে গরুর পালও ফিরিয়ে আনতে হয়। রাত নামলে ওই বাঁশঝাড়টা আর জড়বস্তু থাকে না দাদু ভাই, ওটা জীবন্ত হয়ে ওঠে। আমি অর্ক, শহরে বড় হয়েছি। এসব গল্প আমার কাছে স্রেফ কুসংস্কার আর গ্রামের মানুষের কল্পনাবিলাস বলেই মনে হতো। ছুটিতে গ্রামে এসেছিলাম। বন্ধুদের সাথে আড্ডায় কথায় কথায় সেই মাদাডাঙ্গার প্রসঙ্গ উঠল। গ্রামের ছেলে হাবুল আমাকে চ্যালেঞ্জ করে বসল, অর্কদা, তুই তো শহরে থাকিস, খুব সাহস তোর, পারবি আজ অমাবস্যার রাতে মাদাডাঙ্গার বাঁশঝাড়ের ঠিক মাঝখান থেকে একটা কঞ্চি ভেঙে আনতে? আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, এ আর এমন কি কাজ, ভূতে আমার বিশ্বাস নেই। আমার অহংকার দেখে গ্রামের বয়স্করা মাথা নাড়লেন। হাবুলের বাবা হারান কাকা এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, অর্ক, ছেলেমানুষি করো না, ওই জায়গাটা ভালো নয়, ওখানে যে একবার একা রাতে গিয়েছে সে হয় ফেরেনি, আর যদি ফিরেছে তবে সে আর আগের মতো স্বাভাবিক মানুষ থাকেনি। আমি জেদের বসে বললাম, আমি যাবই, ভয় পেলে তো চলবে না। রাত বাড়ল। অমাবস্যার নিকষ কালো অন্ধকার চাদরের মতো জড়িয়ে ধরেছে গোটা গ্রাম। চারদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি হাতে একটা টর্চ আর মনে একরাশ জেদ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রাম ছাড়িয়ে যখন মাদাডাঙ্গার কাছাকাছি পৌঁছলাম, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। দিনের বেলায় যে জায়গাটা দূর থেকে সবুজ দেখায়, তাকে রাতে মনে হচ্ছে অন্ধকারের এক বিশাল দানব। বাঁশঝাড়ের মুখে এসে পা দুটো যেন আর এগোতে চাইছিল না। হাওয়া বন্ধ হয়ে গেছে, একটা পাতাও নড়ছে না। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। টর্চের আলো ফেলে ভেতরে পা রাখলাম, সাথে সাথে যেন বাইরের পৃথিবীর সাথে আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ভেতরে ঢোকার পর একটা পচা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগল, যেন বহু বছর ধরে কিছু একটা পচে যাচ্ছে এখানে। টর্চের আলোয় দেখলাম বাঁশগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়েছে যে আকাশ দেখার উপায় নেই। কিছু কিছু বাঁশ অস্বাভাবিক রকম মোটা আর কালো, গায়ে ঘন শ্যাওলা। কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। সব দিক একই রকম লাগছে, বাঁশের ঘন জঙ্গল, পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ কানে এলো, খসখস খসখস, সাথে একটা ফিসফিসানি, কিন্তু কি বলছে তা বোঝা যাচ্ছে না। আমার বুকের ধুকপুকুনি বাড়তে লাগল, গলার ভেতরটা শুকিয়ে কাঠ। হঠাৎ করেই আমার নাম ধরে কেউ ডাকল, অর্ক, অর্ক। গলার স্বরটা একটা মেয়ের, কিন্তু কেমন যেন ভাঙা, ফ্যাঁসফ্যাঁসে, যেন বহু গভীর কোনো কুঁয়ো থেকে ভেসে আসছে। আমার শরীর বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। হারান কাকার কথাগুলো মনে পড়ল, যদি কেউ নাম ধরে সাড়া দিস না। আমি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর আবার সেই ডাক, অর্ক, ফিরে হায়। এবার গলার স্বরটা একেবারে আমার কানের কাছে মনে হল। আমি ভয়ে চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। মনে হচ্ছে কেউ যেন আমার গলা টিপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে আমার টর্চটা দপদপ করে নিভে গেল। ঘোর অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি আমার চারপাশে কিছু একটা ঘুরছে, তার নিঃশ্বাসের গরম বাতাস আমার ঘাড়ে এসে লাগছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, কিন্তু সেটা কোনো সাধারণ কান্না নয়। সেই কান্নার মধ্যে মিশে আছে তীব্র যন্ত্রণা আর প্রতিহিংসা। মনে হচ্ছে কেউ যেন তার নখ দিয়ে বাঁশের গায়ে আঁচড় কাটছে।
কর্কশ আর তীব্র সেই শব্দ আমার স্নায়ুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম। কিন্তু যেদিকেই যাই বাঁশের দেয়াল পথ আটকে দাঁড়ায়। মনে হচ্ছে বাঁশগুলো জীবন্ত হয়ে উঠেছে, আমাকে বের হতে দেবে না। দৌড়াতে দৌড়াতে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে সাথেই আমার হাতে নরম ঠান্ডা কিছু একটা ঠেকল। টর্চটা কোনোমতে আবার জ্বালাতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। আমার সামনে পড়ে আছে একটা মেয়ের শরীর, শাড়িটা ছেঁড়া, চুলগুলো মাটিতে ছড়ানো, কিন্তু তার মুখ নেই। মুখের জায়গায় কেবল একটা কালো গর্ত, আর সেই গর্ত থেকে বেরিয়ে আসছে হাজার হাজার পোকা। আমি আতঙ্কে চিৎকার করে পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। দেখলাম মেয়েটার শরীরটা ধীরে ধীরে উঠে বসছে, তার হাত পাগুলো অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে, মটমট করে হাড় ভাঙার মতো শব্দ হচ্ছে। তারপর সে তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, শুকনো কঞ্চির মতো। আমি যখন ভাবছি আমার জীবন শেষ, ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো, ভোরের আজান। আজানের শব্দ কানে পৌঁছানো মাত্রই সেই ভয়ঙ্কর মূর্তিটা একটা তীব্র আর্তনাদ করে উঠল। তার শরীরটা কাঁপতে শুরু করল এবং চোখের পলকে সেটা ধোঁয়ার মতো বাঁশঝাড়ের গভীরে মিলিয়ে গেল। আমি প্রায় অধা মরা অবস্থায় কোনো মতে হামাগুড়ি দিয়ে বাঁশঝাড় থেকে বেরিয়ে এলাম। ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা আমাকে খুঁজে পেল। আমার সারা শরীর আঁচড়ে কামড়ে রক্তাক্ত, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এরপর প্রায় 1 মাস আমি বিছানায় ছিলাম। জ্বরের ঘোরে শুধু প্রলাপ বকেছি, ওর মুখ নেই, ওর মুখ নেই। আমি বেঁচে ফিরেছি ঠিকই, কিন্তু হারান কাকা মিথ্যে বলেননি। আমি আর আগের মতন স্বাভাবিক নেই। আজও অমাবস্যার রাতে আমার কানে সেই ফ্যাঁসফ্যাঁসে গলার ডাক ভেসে আসে, অর্ক, ফিরে আয়, তুই তোর কথা রাখিসনি, আমার জন্য একটা কঞ্চিও তো আনলি না। এখন আমি আর একা ঘুমাতে পারি না, ঘরের আলো নেভাই না, কারণ অন্ধকার হলেই আমার মনে হয় মাদাডাঙ্গার সেই বাঁশঝাড়ের অতৃপ্ত আত্মাটা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কবে আমি আবার ওর ডাকে সাড়া দেব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।